হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 সাবজেক্ট কন্টেম্পোরারি স্টাডিজ CC03 প্রথম চ্যাপ্টার আমরা আলোচনা শুরু করেছিলাম। ইতিমধ্যে আমাদের এই চ্যাপ্টার থেকে 4টি পর্ব আলোচনা হয়ে গেছে। আজকে আমরা 5 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমরা শ্রীরামপুর ত্রয়ী, সেই সাথে ভারতীয় শিক্ষার প্রসারের জন্য 1813 খ্রিস্টাব্দের সনদ আইন, তার গুরুত্ব, প্রকৃতি, বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 5 নম্বর পর্বে 1813 খ্রিস্টাব্দের যে সনদ আইন, যেখানে ভারতীয় শিক্ষার প্রসারের জন্য 1 লক্ষ টাকা সরকারি পক্ষ থেকে নির্ধারিত করা হয়, সেই বিষয়টি নিয়ে যে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল তার বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, 1813 খ্রিস্টাব্দে সনদ আইন নিয়ে যে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্ব তৈরি হয় তার প্রধান কারণ কী ছিল? প্রধানত এইখানে যে 1 লক্ষ টাকা, সেইটা শিক্ষার ক্ষেত্রে কোন দিকে ব্যবহার হবে, প্রাচ্য শিক্ষায় ব্যবহার হবে না পাশ্চাত্যবাদীদের শিক্ষায় ব্যবহার হবে, সেই নিয়ে একটা সমস্যা বা বিতর্ক তৈরি হয়। এর প্রধান কয়েকটি প্রশ্ন হচ্ছে: 1, সরকারি উদ্যোগে যে শিক্ষা তার উদ্দেশ্য কী হবে? 2, শিক্ষার বিষয়বস্তু কী থাকবে? 3 হচ্ছে সরকারি দায়িত্বের ব্যাপ্তি কতটা থাকবে? 4 হচ্ছে শিক্ষার ভাষার মাধ্যম কী হবে? একে কেন্দ্র করে পাশ্চাত্যপন্থী, যাদের মধ্যে ছিল সরকারি কর্মচারী, বেসরকারি ইংরেজ, মিশনারি এবং দেশীয় নেতৃত্বের এক অংশ, যারা পাশ্চাত্য শিক্ষাকে গুরুত্ব দিয়েছিল। অন্যদিকে ছিল প্রাচ্যপন্থীদের মধ্যে, যাদের মধ্যে ছিল কিছু সরকারি কর্মচারী, বেসরকারি ইংরেজ এবং দেশীয় পণ্ডিত। এবারে শিক্ষার উদ্দেশ্য নিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যপন্থীদের মতামত কী ছিল? রাজনৈতিক, প্রশাসনিক, সাংস্কৃতিক, নৈতিক প্রভৃতি যুক্তি এখানে স্থাপিত হয়েছিল। প্রাচ্যপন্থীদের মতে ছিল ভারতীয় সংস্কৃতি মূল্য অনস্বীকার্য, এর জন্য ভারতীয় প্রাচীন সংস্কৃত, আরবি, ফার্সি প্রভৃতি বিষয়গুলোর পুনরুজ্জীবন আবশ্যক। এর মধ্যে দিয়ে রক্ষণশীল ভারতীয় অভিজাত সমাজকে জয় করা যাবে, তা না হলে প্রত্যক্ষ পাশ্চাত্য শিক্ষা মানে বিদেশি শিক্ষা বা ইউরোপীয় শিক্ষার প্রসার ঘটালে রাজনৈতিক সমস্যার সৃষ্টি হতে পারে। এখানে পাশ্চাত্যপন্থী হচ্ছে ইউরোপীয়রা বা বিদেশিরা বা ইংরেজরা, এবং প্রাচ্যপন্থী হচ্ছে আমাদের ভারতীয় প্রাচীন সংস্কৃতির ধারক বাহক বা দেশীয় পণ্ডিত বর্গ। এর বিপক্ষে পাশ্চাত্যবাদীদের এই সংক্রান্ত অভিমত ছিল যে পাশ্চাত্য সংস্কৃতি প্রকৃত সংস্কৃতি, ওই সংস্কৃতির প্রসারেই নৈতিক পুনরুজ্জীবন আনতে পারে। সুতরাং পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো সরকারের নৈতিক কর্তব্য। এর মাধ্যমে দেশের মধ্যবিত্ত শ্রেণীকে জয় করা যাবে এবং অতি স্বল্প মূল্যে সুদক্ষ সরকারি কর্মচারী পাওয়া যাবে। একদল যারা প্রাচ্যপন্থী, যারা এতদিন ধরে সমাজে রক্ষণশীলভাবে শিক্ষাকে কেবলমাত্র উচ্চ বর্ণের মধ্যেই আবদ্ধ রেখেছিলেন, তারা সবসময় চাইবে যে তাদের হাতে ক্ষমতা থাকুক, সেই জন্য তারা তাদের মতো করে মতামত দিচ্ছে। অন্যদিকে পাশ্চাত্যপন্থী, তারা সবসময় চাইবে যে একটা মধ্যবিত্ত শ্রেণী উঠে আসুক, যারা সরকারের হয়ে স্বল্প মূল্যে কাজ করে দেবে। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষার বিষয়ে সরকারি দায়িত্বের ব্যাপ্তি বলতে এখানে কি বোঝানো হয়েছে বা এই সম্পর্কে প্রাচ্য এবং পাশ্চাত্যবাদীদের অভিমত কী? প্রাচ্যবাদীরা বলছে যে উচ্চমানের প্রাচীন শিক্ষার কথা বলেছিলেন, তা ছিল কেবলমাত্র অভিজাত হিন্দু ও মুসলমান সন্তানদের জন্য, মানে অভিজাত শ্রেণীর মুসলিমদের জন্য। প্রাচীন ভাষার মাধ্যমে প্রাচীন শিক্ষা জনসাধারণের নাগালের বাহিরেই ছিল। সুতরাং জনসাধারণের জন্য, দেশের সর্বস্তরের মানুষের জন্য শিক্ষার কথা প্রাচ্যবাদীরা বলেনি। অপরদিকে পাশ্চাত্যবাদীরা পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে বিপুল জনসংখ্যার এই জনসাধারণের জন্য জনশিক্ষার প্রসার ঘটানো সরকারের দায়িত্ব নয়। এই বিরাট দেশে বিপুল জনসংখ্যার জনশিক্ষার ব্যবস্থা করা সীমিত আর্থিক বরাদ্দের দ্বারা কখনো সম্ভব নয়। তবে জনসাধারণকে শিক্ষিত করার জন্য উপযুক্ত শিক্ষক তৈরি করার দায়িত্ব সরকার নিয়েছিল। তবে ইংল্যান্ডের মতো ভারতেও উচ্চশিক্ষার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হবে, এই কথা তারা বলেছিলেন। কারণ আধুনিক শিক্ষার প্রধান ধর্মই হলো উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণীর মধ্যে চুইয়ে পড়া, মানে এক শ্রেণীর লোকেরা এটা প্রথমে শিখবে, তারা দ্বিতীয় শ্রেণীকে নিজেদের ইচ্ছায় শেখাবে, তারপরে তারা আবার আস্তে আস্তে অন্য সকলকে শিখিয়ে দেবে। তাই গণশিক্ষার প্রয়োজন নেই, উচ্চ শ্রেণীর শিক্ষিত সমাজের সাধারণ সমাজের মধ্যে শিক্ষার প্রসার ঘটাবে। এই হচ্ছে ওদের মতামত, যে আমরা এক দলকে শিখিয়ে পড়িয়ে দেবো এবং এরা পরবর্তীকালে ছড়িয়ে পড়বে বিভিন্ন স্থানে এবং তারা অন্যদেরকে শেখাবে এবং এরা আবার চারদিকে ছড়িয়ে পড়বে, এরা আবার শেখাবে, এইভাবে। নেক্সট প্রশ্ন, শিক্ষার বিষয়বস্তু সম্পর্কে প্রাচ্য ও পাশ্চাত্যপন্থীদের বক্তব্য কী ছিল? শিক্ষার বিষয়বস্তু প্রশ্নে প্রাচ্যবাদীদের অভিমত ছিল প্রাচীন ধর্মতত্ত্ব, সাহিত্য, দর্শন হবে মূল পাঠ্যক্রম, তবে অনুবাদের মাধ্যমে ক্রমশ পাশ্চাত্য জ্ঞানও তাদেরকে দেওয়া চলতে থাকবে। কিন্তু পাশ্চাত্যপন্থীদের মত, তারা বলেছিল যে ব্যবহারিক নয় বা যেটা কাজে আসে না এমন প্রাচ্য জ্ঞানের প্রয়োজন নেই, তার বদলে পাশ্চাত্য সাহিত্য, দর্শন ও বিজ্ঞানের শিক্ষা দেওয়া হোক, এটাই প্রয়োজনীয়।
তারপরের প্রশ্ন হচ্ছে ভাষাগত প্রশ্নের ক্ষেত্রে এই প্রাচ্য ও পাশ্চাত্যপন্থীদের মধ্যে দ্বন্দ্বের প্রধান কারণ কী ছিল? ভাষাগত মাধ্যম হিসেবে উভয় পক্ষের মধ্যে মতনৈক্য ছিল যে দেশীয় আধুনিক ভাষাগুলি এমন উন্নত নয় যে শিক্ষার বাহন হতে পারে বা শিক্ষার মাধ্যম হতে পারে। তবে এই প্রসঙ্গে দুই পন্থীদের মধ্যে মতের অনৈক্য ছিল অনেক। প্রাচ্যপন্থীরা কী করছে? প্রাচ্যপন্থীরা বলছে যে আরবি ও ফরাসিকে শিক্ষার ও সরকারি কাজের বাহন করতে পারেন। অপরদিকে পাশ্চাত্যপন্থীরা বলছে ইংরেজি ভাষাকে শিক্ষার বাহন করতে তাদের মত। ইংরেজি ভাষার অফুরন্ত সম্ভার এবং এখান থেকে আহরণ করে ভারতীয় ভাষাগুলো উন্নত হবে তখন মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের বিষয়টি বিবেচনা করে দেখা যাবে। সুতরাং মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার বিষয়টিতে ভবিষ্যতের দাবিকে স্বীকার করেও তারা ইংরেজি ভাষাকে শিক্ষার একমাত্র মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করার দাবি জানায়। এই গেল যে চারটে প্রশ্ন, সেই চারটে প্রশ্ন দুপক্ষের মত। এই শিক্ষা বিতর্ক সম্পর্কিত বক্তব্য উভয়পন্থী কাদের মাধ্যমে সরকারের কাছে পেশ করেন। ই.টি. প্রিন্সেপের নেতৃত্বে প্রাচ্যবাদী এবং সি.ই. ট্র্যাভেলিয়ানের নেতৃত্বে পাশ্চাত্যবাদীরা বৈষম্যের চূড়ান্ত পর্যায়ে এসে নিজেদের বক্তব্য সরকারের কাছে পেশ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় শিক্ষার উন্নয়নে প্রাচ্য ও পাশ্চাত্যপন্থীদের এই দ্বন্দ্বের নিরসনের জন্য কে এগিয়ে আসেন বা এই দ্বন্দ্বের নিরসন কীভাবে ঘটে? নীতিগত ও আইনের ব্যাখ্যায় বৈষম্যের ফলে শিক্ষাক্ষেত্রে যে অচলাবস্থার সৃষ্টি হয় তা নিরসনের জন্য আইনগত ব্যাখ্যা দানের জন্য তৎকালীন গভর্নর এই বিষয়টি একজন স্কলার পার্সন লর্ড মেকেলের কাছে উত্থাপন করলেন। 1813 খ্রিস্টাব্দের সনদ আইন মোতাবেক তিনি নিযুক্ত ছিলেন কাউন্সিলের আইন সদস্য হিসাবে এবং পদাধিকার বলে শিক্ষা কমিটির সভাপতি। তিনি দীর্ঘ বিবেচনার পর 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারিতে তার বিখ্যাত মন্তব্য মিনিট দাখিল করেন বা বলেন। এর ফলে এই দ্বন্দ্বের নিরসন ঘটান এবং নীতি নির্ধারণের পথ সুগম করেন। মেকেলের মিনিট বলতে কী বোঝো? মেকেলের মিনিট বলতে ব্রিটিশ রাজনীতিবিদ এবং ইতিহাসবিদ টমাস ব্যাবিংটন ম্যাকলের দেওয়া একটি প্রস্তাবনাকে বোঝায়, যা 1835 সালের 2 ফেব্রুয়ারি জমা দেওয়া হয়েছিল এবং ভারতীয়দের জন্য ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষার প্রয়োজনীয়তা প্রতিষ্ঠা করা ছিল এর লক্ষ্য। এর উদ্দেশ্য ছিল ভারতীয়দের মধ্যে একটি ইংরেজি শিক্ষিত শ্রেণী তৈরি করা যারা ব্রিটিশ শাসন ও প্রশাসনের সহায়ক হবে। এই ছিল তোমাদের মেকেলের মিনিট। এরপরের প্রশ্ন হচ্ছে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের দ্বারা নিরসনের ক্ষেত্রে আইনের ব্যাখ্যায় মেকেল কী বলেছিলেন? আইনের বিষয়টি ওখানে ব্যাখ্যা করার জন্য মেকেল বলেছিলেন যে আইনগত ব্যাখ্যায় মেকেল বলেছিলেন যে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের উক্তিতে সাহিত্য বলতে কেবলমাত্র প্রাচ্য সাহিত্য এবং শিক্ষিত ভারতীয় বলতে কেবলমাত্র প্রাচ্য শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের বোঝায় না। মিল্টনের কাব্য এবং জন লকের দর্শন জ্ঞান সম্পন্ন ভারতীয়রাই হলেন প্রকৃত শিক্ষিত। প্রাচ্য জ্ঞান সম্পর্কে তিনি উগ্র মত প্রকাশ করে বলেন যে অসঙ্গতি, কুসংস্কার আর রহস্যবাদ ছাড়া প্রাচ্যবিদ্যায় কিছুই নেই। এর মাধ্যমে তিনি বলতে চেয়েছিলেন যে আরবি ও ভারতীয় তথা সমগ্র প্রাচ্য জ্ঞান ভাণ্ডার যে ঐশ্বর্য রয়েছে তা ইউরোপের কোনো একটি ভালো গ্রন্থাগারের এক অংশ। ফলত ভারতীয়দের জীবনযাত্রার উন্নয়নের জন্য, পুনরুজ্জীবনের জন্য, নৈতিক উন্নতির জন্য একমাত্র পাশ্চাত্য জ্ঞানই প্রয়োজন। এইভাবে আইনগত ব্যাখ্যা দিয়ে তারা বুঝিয়ে দিয়েছিল যে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন হবে। প্রশ্ন, ভারতীয়দের শিক্ষার জন্য শিক্ষার মাধ্যম সম্পর্কে মেকেল কী জানিয়েছিলেন? শিক্ষার মাধ্যম সম্পর্কে মেকেলের অভিমত ছিল সুস্পষ্ট। তার মতে আধুনিক জ্ঞান বিজ্ঞানের বাহন হওয়ার যোগ্যতা এ দেশের কোনো মাতৃভাষাতেই নেই। একমাত্র ইংরেজি সেই যোগ্যতার অধিকারী। ইংরেজি ভারতের শাসকদের ভাষা, সরকারি ভাষা, বাণিজ্যের ভাষা। এ যেমন ইউরোপের নবজাগরণের সূচনা করেছে তেমনই ভারতেও নবচেতনার সূচনা ঘটাবে। এই ভাষা ক্রমশ ভারতীয় ভাষাগুলিকে সমৃদ্ধ ও উন্নত করবে। তখন সেই উন্নত মানের ভাষাই হয়ে উঠবে শিক্ষার মাধ্যম। তবে ভারতীয়দের মধ্যে ইংরেজি শেখার প্রতিও আগ্রহ আছে। তাই ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা ও জ্ঞানের প্রচারই সরকারের নৈতিক কর্তব্য হওয়া উচিত। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আজকে এই চ্যাপ্টার থেকে 10টা প্রশ্ন। আশা করব তোমরা এই বিষয়টি ভালো করে বুঝতে পেরেছো যে মেকেলের মিনিট আসার প্রধান কারণ কি। মেকেলের মিনিট সম্পর্কে আরও বেশ কিছু তথ্য আমরা পরের পর্বে জানব।